যুক্তিবিদ্যার সৃজনশীল ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ ও অ্যানিমেশন করেছি আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম। মোবাইল নাম্বার 01710488998। আজকের আলোচ্য বিষয় যুক্তিবিদ্যায় কিভাবে সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়। বহুনির্বাচনী প্রশ্ন ক অংশ। জেনে রাখা ভালো, পূর্বের কাঠামোবদ্ধ পদ্ধতির পরিমার্জিত রূপ বর্তমানের সৃজনশীল পদ্ধতি। অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ কাঠামোবদ্ধ পদ্ধতি নামটি পরিবর্তন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নামে সবার সামনে তুলে ধরেন। সৃজনশীল প্রশ্নের উদ্দেশ্য। সৃজনশীল প্রশ্নের পদ্ধতির উদ্দেশ্য হলো শিক্ষার্থীর চিন্তন দক্ষতার 4টি স্তর মূল্যায়ন করা। এই 4টি স্তর মূল্যায়ন করা কি? এই 4টি স্তর মূল্যায়ন হলো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। এই 4টি স্তর হলো মূল্যায়ন করাই হলো এই সৃজনশীল প্রশ্নের মূল উদ্দেশ্য। এই পদ্ধতিতে দুর্বল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত সুচারুভাবে পার্থক্য নিরূপণ করা সম্ভব। অর্থাৎ এই 4টি যে পদ্ধতি রয়েছে, এই 4টি পদ্ধতির উত্তর যে কে কিভাবে লেখে সেটি দেখে একজন ভালো ছাত্র-ছাত্রীর মধ্যে পার্থক্য তৈরি করা যায় তার উত্তর দেখে। শিক্ষার্থীর 4টি স্তরকে মূল্যায়নের জন্য দু ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। অর্থাৎ এখানে 2 ধরনের প্রশ্ন হয়ে থাকে, যথা বহু নির্বাচনী প্রশ্ন ক অংশ আর সৃজনশীল প্রশ্ন খ অংশ। বহু নির্বাচনী প্রশ্ন ক অংশ। কাঠামোগত দিক থেকে বহু নির্বাচনী প্রশ্ন 3 ধরনের হয়ে থাকে। এগুলো হলো কি কি? সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। অর্থাৎ যে সাবজেক্টেই পড়ো না কেন, দেখা যায় সব সাবজেক্টেরই 30 মার্ক বা কারো কোনো সাবজেক্ট 25 মার্ক বহু নির্বাচনী প্রশ্ন থাকে। তো এই বহু নির্বাচনী প্রশ্ন যে 25টা বা 30টা আসে, সেই 30টির মধ্যে এই 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে। এই 3 ধরনের প্রশ্ন মিলে তোমাদের 30টা প্রশ্ন আসবে। তাহলে আমরা এখন জানতে হবে যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন কোনগুলো, কোন ধরনের প্রশ্নকে বহু নির্বাচনী প্রশ্ন বলে, বহুপদী সমালোচনামূলক প্রশ্ন কোনগুলো কিভাবে চিনবো আমরা, এবং অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন কি ধরনের হয়ে থাকে। তাহলে সৃজনশীল প্রশ্নের মতো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা এই 4টি স্তরে প্রশ্ন করা হয়। অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নের মধ্যেও এই চারটি থেকে এই স্তর থেকে প্রশ্ন করা হয়। তাহলে এই সাধারণ বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে জ্ঞান স্তরে 40%, অর্থাৎ জ্ঞানের স্তরে 40%, অনুধাবন স্তরে 30%, প্রয়োগ স্তরে 20% এবং উচ্চতর দক্ষতা স্তরে 10%। অর্থাৎ এই 40, 30, 20, 10 মিলে হয় 100%। অর্থাৎ 30টি প্রশ্ন আসলে এইখানে ভাগ করা আছে, এই ভাগ 30টা প্রশ্ন 100% এইভাবে পর্যায়ক্রমে আসবে। সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। সাধারণ বহু নির্বাচনী প্রশ্নগুলো সাধারণত প্রশ্নবোধক বাক্যের আকারে হয়ে থাকে। প্রতিটি প্রশ্নের 4টি বিকল্প উত্তর থাকে, যার মধ্যে একটি সঠিক উত্তর থাকে। অর্থাৎ সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন যে 40% হয়ে থাকে, সেই 40% মতো কি থাকে, যে সাধারণত প্রশ্নবোধক বাক্য আকারে হয়ে থাকে এবং 4টি বিকল্প উত্তর থাকে, এর মধ্যে একটি সঠিক উত্তর থাকে। যেমন প্রশ্ন, একটি যুক্তি বাক্যের কয়টি পদ থাকে? এটি একটি 1 নম্বর হলো 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে একটি প্রশ্ন কয়টি পদ থাকে? 3টি পদ থাকে। তাহলে গ হলো উত্তর। উত্তর হলো গ, অর্থাৎ 3টি। এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ বাক্যের শেষে, প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয় এবং জাস্ট এরকম জাস্ট ক, খ, গ, ঘ 4টি উত্তর থাকে এবং যেকোনো একটি উত্তর দিতে হয়। এইভাবে সিম্পল যে প্রশ্নগুলো হয়ে থাকে, এই প্রশ্নগুলোকে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন বলা হয়ে থাকে। 2 নম্বরে কি? বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। তাহলে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন কিরকম? বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নগুলো সবসময় অসম্পূর্ণ বাক্যের আকারে থাকে। অর্থাৎ এই প্রশ্নের শেষে কখনো প্রশ্নবোধক চিহ্ন হয় না। এই ধরনের প্রশ্নে শুধু অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন করা হয়। রোমান সংখ্যা দিয়ে সজ্জিত বিকল্প উত্তরগুলোর মধ্যে এক বা একাধিক সঠিক উত্তর লুকানো থাকে। অর্থাৎ
এই প্রশ্ন শেষে কি হয়, প্রশ্নবোধক চিহ্ন হয় না এবং রোমান সংখ্যা সজ্জিত বিকল্প উত্তর থাকে। এই প্রশ্নগুলো কি হয়, একটি উত্তর হতে পারে, আবার একাধিক প্রশ্ন উত্তর হয়ে থাকতে পারে। যেমন প্রশ্ন হলো কি, কম্পিউটার বিজ্ঞানের জনক হলেন, এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন নেই, এটা ড্যাশ বোধক চিহ্ন। কম্পিউটার বিজ্ঞানের জনক হলেন, যেমন রোমান সংখ্যা, এখানে দেখো রোমান সংখ্যা সজ্জিত, এখানে কি রোমান সংখ্যা সজ্জিত বিকল্প উত্তরগুলোর মধ্যে এক বা একাধিক উত্তর থাকে। তাহলে এক নম্বরে দেখো রোমান সংখ্যা 1 স্যার জনসন, 2 নম্বর ইংল্যান্ডের নাগরিক, 3 হলো চার্লস ব্যাবেজ। এখন দেখো এখানে এই যে, এখন দেখো এইভাবে দেওয়া থাকে, ক নাম্বার হলো দেখে এখানে উত্তর হবে এইভাবে যে ক 1 নাম্বার যা স্যার জনসন, কম্পিউটার হলো কি স্যার জনসন, অথবা 2 নাম্বার হলো কি ইংল্যান্ডের নাগরিক, 3 নাম্বার হলো কি চার্লস ব্যাবেজ, বা ক নাম্বার হলো কি 1 ও 3, অর্থাৎ এই দুই নাম্বার এবং 3 নাম্বার মিলে উত্তর হতে পারে। আর ঘ নাম্বারে দেখো 1 এবং 2, 1 এবং 2 মিলে উত্তর হতে পারে। তো এখানে তো নির্বাচন করতে হবে, যেহেতু এখানে বলা হয়েছে কি এক বা একাধিক প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ এই রোমান সংখ্যা সজ্জিত কি বিকল্প উত্তরগুলোর মধ্যে কি এক বা একাধিক উত্তর হতে পারে। এখানে দুইটি উত্তর হতে পারে, আবার একটি উত্তরও হতে পারে। তাই আমরা কি জানি, কম্পিউটার বিজ্ঞানের জন্য হলো চার্লস ব্যাবেজ। তাহলে চার্লস যদি ব্যাবেজ যদি কম্পিউটার জনক হয়, তাহলে এখানে ইংল্যান্ডের নাগরিক আছে, দেখো এই চার্লস ব্যাবেজ কিন্তু ইংল্যান্ডের নাগরিক। তাহলে ইংল্যান্ডের নাগরিক, তাহলে এই উত্তরটা সঠিক হতে হবে। তাহলে মানে এই উত্তরটা সঠিক। তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে 2 এবং 3 যে ক, খ, গ যেখানে আছে সেই উত্তরটা সঠিক বলে চিহ্নিত করা হবে। তাহলে তোমরা অবশ্যই এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে গাইডে বা বোর্ডে, তো তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই পড়বে, যেমন এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তাহলে এখানে গ নাম্বার কি 2 এবং 3, অর্থাৎ 2 এবং 3 হলো এখানে গ নাম্বার হলো উত্তর। দেখো এখানে উত্তর হলো গ। তাহলে এই কম্পিউটার বিজ্ঞানের জনক হলেন ইংল্যান্ডের নাগরিক চার্লস ব্যাবেজ। তাহলে এখানে এইভাবে রোমান সংখ্যা সজ্জিত সংখ্যা যদি থাকে, এটাই হলো বহুপদী সংখ্যাসূচক প্রশ্ন। 3 নম্বর দেখো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। তাহলে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন কোনগুলো? অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে একটি উদ্দীপকের উপর ভিত্তি করে একাধিক প্রশ্ন তৈরি করা হয়। তাহলে কি এখানে একটি উদ্দীপকের উপর ভিত্তি করে তারপরে একটি উদ্দীপক এখানে থাকে। এ জাতীয় প্রশ্নে সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন বা বহুপদী সংশ্লিষ্ট প্রশ্ন যে কোনো রকমের প্রশ্ন হতে পারে। অর্থাৎ এখানে বহুনির্বাচনী প্রশ্ন হতে পারে, বহুপদীও হতে পারে, বা সাধারণ প্রশ্ন হতে পারে। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নে জ্ঞান স্তরের প্রশ্ন থাকে না, অর্থাৎ জ্ঞান স্তরের প্রশ্ন এখানে থাকে না। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন কি, যে আমাদের সাধারণ জ্ঞান স্তর আছে, যে 1 নম্বর থাকে, যে প্রথমে যে পড়লাম, সেই জ্ঞান স্তরের প্রশ্ন এখানে থাকে না, এবং উদ্দীপকের সাহায্যে ছাড়া প্রশ্নগুলোর উত্তর করা যায় না। অর্থাৎ এই যে প্রশ্নগুলো থাকবে, একটা বা দুইটা প্রশ্ন থাকবে বা 3টি প্রশ্ন থাকতে পারে, এই 2টি বা 3টি প্রশ্ন এই উদ্দীপকের সাহায্য ছাড়া কখনো এই অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর করা যায় না। যদি যদি কখনো এই উদ্দীপকের সাহায্য ছাড়াই এই অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর করা যায়, তাহলে সেটি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন বা সেই উদ্দীপকটি হয়নি বলে আমরা ধরে নেব। দেখো, যেমন উদ্দীপক, এখন বর্ষাকাল, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মা তার ছেলেকে বলল, যদি স্কুলে যাও তবে ছাতা নিয়ে যাও। ছেলে বলল, আমি ছাতা নিয়ে স্কুলে যাব। দেখো এখানে মা বলেছে কি, ছেলে বলল কি, যদি যদি স্কুলে যাও তবে ছাতা নিয়ে যাও। ছেলে মা তার ছেলেকে বলছে, তাহলে মা বলছে এখানে শর্ত জুড়ে, যদি স্কুলে যাও তবে ছাতা নিয়ে যাও। ছেলে বলল কি, আমি ছাতা নিয়ে স্কুলে যাবো। তার মানে কি এখানে কোনো শর্ত নেই, এই ছেলেটি বলছে আমি ছাতা নিয়ে স্কুলে যাবো। এখানে আর কোনো সে কোনো দ্বিতীয় কোনো প্রশ্ন বা কোনো শর্ত রাখেনি, কোনো কিছুই বলেনি যে হ্যাঁ মা যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতা নিয়ে যাবো, এ ধরনের কোনো প্রশ্নই বলেনি। জাস্ট শুধু বলেছে যে আমি ছাতা নিয়ে স্কুলে যাবো। তাহলে এখানে মা তার ছেলেকে বলল, যদি স্কুলে যাও, এই যদি, এখানে যদি যাও তবে, এখানে যদি তবে এখানে আছে, যদি তবে হয়, তাহলে এখানে কি শর্ত জোড়ানো হয়, যদি তবে একটি শর্ত। আমরা বলে থাকি না, যদি তুই আসিস স্কুলে তাহলে আমি স্কুলে যাব, বা যদি তুই বাজারে আসিস আমি তাহলে বাজারে যাব। এখানে শর্ত হলো যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি না আসো তাহলে আমি যাব না। এখানে তোমার বুঝতে হবে, যদি তবে যদি থাকে তাহলে এটি একটি শর্ত, এটা একটি শর্ত, যে যদি তুমি আসো তাহলে আমি যাব, এটি একটি শর্ত বোঝানো হয়। ছেলে বললো, দেখো ছেলের মধ্যে এ ধরনের কোনো শর্ত নেই যে আমি ছাতা নিয়ে স্কুলে যাবো, সহজ সরল বাক্য। তাহলে এটি উদ্দীপকের সাহায্যে প্রশ্ন হয়ে থাকে। যেমন প্রশ্ন হতে পারে কি, যদি স্কুলে যাও তবে ছাতা নিয়ে যাও, বাক্যটির প্রতীকী রূপ কোনটি? যেহেতু এখানে একটি শর্ত রয়েছে, এই শর্তের যুক্তিবিদ্যায় একটি প্রতীকী রূপ রয়েছে, যে এই ধরনের যদি শর্ত হয় তাহলে এটি কি রূপ প্রকাশিত হয়। যেমন পি ডট কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি ইকুইভ্যালেন্স কিউ, অথবা পি ভেল কিউ। তাহলে এখানে কোনটি
প্রতীক চিহ্ন বসানো বসাবে। এখন যদি তুমি যুক্তিবিদ্যা না পড়ো বা এই অর্থাৎ ডট, ইমপ্লাইজ, ভেল, ইকুইভ্যালেন্স এই অর্থ না জানো, তাহলে এই প্রশ্নের অর্থ তুমি কখনোই দিতে পারবে না। যদি তবে শর্তের যদি তুমি এই চিহ্ন না চেনো, তাহলে তুমি এই অর্থটি কখনো করতে পারবে না। এখানে যদি তবে চিহ্ন দ্বারা এই ইমপ্লাইজ দ্বারা, অর্থাৎ এই ইমপ্লাইজ, এটাকে ইমপ্লাইজ খ, ইমপ্লাইজ দ্বারা এই যদি তবে দ্বারা বোঝানো হয়, তাহলে এখানে উত্তর হবে খ। অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ দ্বারা এই যদি তুমি স্কুলে যাও তবে তুমি ছাতা নিয়ে যাও, এই প্রতীকী রূপটি প্রকাশিত হবে। ইমপ্লাইজ অর্থাৎ ইমপ্লাইজ চিহ্ন কেন হবে, অর্থাৎ খ অংশ হবে, উত্তর হবে খ। 2 নম্বর দেখো, মা ও ছেলের বক্তব্যের মধ্যে অমিল। তাহলে এখানে দেখো মা ও ছেলের বক্তব্য, এখানে কিন্তু কোনো কি নাই, প্রশ্নবোধক চিহ্ন নাই। তাহলে মা ও ছেলের বক্তব্যের মধ্যে অমিল কোনটি? মায়ের বক্তব্য শর্তযুক্ত এবং ছেলের বক্তব্য শর্তহীন। ছেলের বক্তব্য শর্তযুক্ত এবং মায়ের বক্তব্য শর্তযুক্ত। গ, মা ও ছেলের উভয়ের বক্তব্য শর্তহীন অথবা মা ও ছেলের উভয়ের বক্তব্য শর্তযুক্ত। তাহলে আমরা যদি এই অর্থাৎ উদ্দীপকটা যে ভালো করে পড়ি যে মায়ের বক্তব্য শর্তযুক্ত না ছেলের বক্তব্য শর্তযুক্ত, তাহলে আমরা অবশ্যই এই 2 নম্বর উত্তরটা অবশ্যই দিতে পারবো। যদি এখানে উদ্দীপকটা যদি না বুঝি, তাই আমরা এই 2 নম্বরের উত্তরটা কখনোই দিতে পারবো না। তাহলে আমরা কি বুঝেছি প্রথমে, যে মায়ের বক্তব্য হলো শর্তযুক্ত, যদি তুমি স্কুলে যাও তবে ছাতা নিয়ে যাও। আর ছেলের বক্তব্য সহজ সরল ভাষা, যে এখানে কোনো শর্ত নাই যে আমি ছাতা নিয়ে স্কুলে যাব। অর্থাৎ তাহলে এখানে হলো মায়ের বক্তব্য শর্তযুক্ত এবং ছেলের বক্তব্য শর্তহীন। তাহলে কোনটা এইরকম বক্তব্য কোনো, এই যে দেখো ক নম্বর, দেখো ক নম্বর হবে মায়ের বক্তব্য শর্তযুক্ত এবং ছেলের বক্তব্য শর্তহীন, অর্থাৎ ক নম্বর উত্তর হবে। অর্থাৎ এই উদ্দীপকের সাহায্য ছাড়া এই উত্তরগুলো কখনোই দেওয়া যাবে না। অর্থাৎ খ নাম্বার দেখো পি ইমপ্লাস কিউ, এখানে যদি তুমি এই স্কুলে যাও যদি তবে যা, যদি তুমি না বোঝো তাহলে এই উদ্দীপকের আলোকে যদি না বোঝো উত্তর করতে পারবে না। অর্থাৎ এই উদ্দীপকের সাহায্য ছাড়া এই দুটি উত্তর কখনোই করা যাবে না। উত্তর হলো খ এবং 2 নম্বর উত্তর হলো ক। আজ আমাদের এই পর্যন্ত ক্লাস সমাপ্ত। আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর দিতে হয় সে সম্পর্কে ক্লাস হবে, অবশ্যই দেখার আমন্ত্রণ।